তো আমরা কিন্তু কালকে শতাব্দী এক্সপ্রেসে করে এসে রাত্রেবেলা এনজিপির কাছে একটা হোটেল নিয়েছিলাম। আপনারা শতাব্দী এক্সপ্রেসে করে আসলে আমার সাজেশান থাকবে যে একটা হোটেল নিয়ে এক রাতের জন্য থেকে যান এনজিপি বা শিলিগুড়িতে, কারণ রাত্রেবেলা পাহাড়ি রাস্তায় জার্নি করা সেফ না অতটা। তো আমরা তো এখানেই ছিলাম একটা হোটেলে শিলিগুড়ির কাছে। শিলিগুড়ির হোটেলগুলোতে কিন্তু আপনাদের যে ব্রেকফাস্ট সকালের ওটা ইনক্লুড থাকে ভাড়ার মধ্যে, আর 1000 থেকে 1200 টাকার মধ্যে মোটামুটি ভালো হোটেল পেয়ে যাবেন এক রাত থাকার জন্য যথেষ্ট। আর আপনারা কিন্তু এনজিপি স্টেশনে রিটায়ারিং রুমও থাকতে পারেন, ওগুলো ভালো। টিকিটের পিএনআর নাম্বার দিয়ে বুক হয়ে যায়, অনলাইনেও বুক হয় আগে থেকে, এখানে এসেও বুক করতে পারেন, কিন্তু সিজনাল টাইমে একটু বুক থাকে। তাই জন্য আমার সাজেশন আমি অনলাইনে বুকিং করে আসুন। হোটেলের ক্ষেত্রেও অনলাইনে বুকিং করে আসাটাই সেফ। তো এই হোটেলে ছিলাম, হোটেল আপনাদের দেখিয়েছি। আর এবারে আমরা আজকে সকালে পিলিংয়ের জন্য বেরোবো। রাস্তায় হয়তো বিভিন্ন সাইট সিন করতে করতে যাব, গাড়ি আমাদের চলে এসছে, ব্রেকফাস্ট করব, বেরোবো। ওয়েদার কিন্তু মেঘলা আছে, ঠান্ডা লাগছে। টেম্পারেচার দেখলাম 17-18 দেখাচ্ছে, বেশ সুন্দর লাগছে। রোদ নেই, রোদ থাকলে গরম লাগতো। এখন সময় হচ্ছে 7টা, আর আকাশে দেখতে পাচ্ছ এরকম মেঘ। হোটেলের পজিশন এরকম। দেখি বেরোবো এবারে পেলিংয়ের উদ্দেশ্যে। আপনারা নর্থ বেঙ্গলে যেখানেই যান, অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াং কিংবা যদি সিকিমেও যান, যেতে হবে কিন্তু এই সবুজে ঘেরা বেঙ্গল সাফারির ওপর দিয়েই। অর্থাৎ এক কথায় বলা যায় এই বেঙ্গল সাফারি কিন্তু উত্তরের সিংহদুয়ার। এই পথ দিয়ে যাওয়ার সময় আপনি অনুভব করতে পারবেন যে শুধু আপনিই পাহাড়কে ভালোবাসেন না, পাহাড়ও আপনাকে ভালোবাসে। আর সেই ভালোবাসা দেখানোর জন্যই তো
তার পাদদেশে এই সবুজের সমারোহ আপনার জন্যই বানিয়ে রেখেছে। শিলিগুড়ি ছাড়ার অল্প কিছু সময়ের মধ্যেই কিন্তু পাহাড় আপনার মনে সাম্রাজ্য বিস্তারের প্রক্রিয়া শুরু করেও দিয়েছে। এই পাহাড়ে ঘেরা পরিবেশ, পাহাড়ি ঝর্ণা আর তার থেকে উৎপন্ন হওয়া পাহাড়ি নদী, সব মিলিয়ে এই পাহাড়গুলো যেন সবুজের এক মায়াবী জাল আপনার মনের মধ্যে সঞ্চার করার চেষ্টা করছে। আপনার প্রত্যেক ক্ষণে ক্ষণে মনে হবে যেন একটু রাস্তার পাশে দাঁড়িয়ে যাই, একটু প্রকৃতিকে উপভোগ করি, তারপর না হয় আবার যাব। আর এই রকম মনে হওয়ার কারণেই আমরা দাঁড়িয়ে গিয়েছিলাম সেবক পেরিয়ে কিছু দূর যাওয়ার পরে লোহাপুরে। আমরা এই ট্রেনিংয়ের মাঝপথে এসে দাঁড়িয়ে এখন ব্রেকফাস্ট করা হয়ে গেছে। এখন আমরা একটা নদীর পাশে দাঁড়িয়ে আছি। সেবক পে হি ফরেস্ট নদীটা একটু দেখানোর চেষ্টা করব। এই হলো সেই নদী। আমরা এখন সেবক পেরিয়ে লোহাপুরে এসে ব্রেকফাস্টটা করলাম। আর এরই মধ্যে বলে রাখা ভালো, লোহাপুর পর্যন্ত কিন্তু রাস্তায় কোনো গাড্ডা নেই, রাস্তা একদম সমান, পরিষ্কার, খুবই সুন্দর রাস্তা। আর আরও বলে রাখবো, আপনারা কিন্তু শিলিগুড়ি থেকে সকাল সকাল বেরোবেন, না হলে পাহাড়ে যদি একবার জ্যামে ফেসে যান তাহলে কিন্তু 50 কিলোমিটার যেতেও সারা দিন লেগে যাবে। তাই আমার সাজেশান থাকবে, যেখানেই যান একটু সকাল সকাল উঠে বেরিয়ে পড়ুন। আমরা কিন্তু তিস্তা নদীর এই ব্রিজ পেরিয়েই একটু এগোলেই দেখতে পাবো নর্থ বেঙ্গলের এক বিশেষ আকর্ষণ কার্শিয়াং যাওয়ার রাস্তা ভাগ হয়ে গেছে। ব্রিজ পেরিয়ে একটু যাওয়ার পরেই এই যে কার্শিয়াং যাওয়ার গেট, লেখা ওয়েলকাম টু কার্শিয়াং। আর বাঁদিকের রাস্তা কিন্তু চলে গেছে গ্যাংটকের দিকে। আর এই ব্রিজ পেরোনোর পরে কিন্তু তিস্তা আপনার সঙ্গে সঙ্গেই যাবে। আপনি হয়তো উপর নিচ করবেন, কিন্তু তিস্তা আপনার সঙ্গ ছাড়বে না। এবার বলে রাখি, এতক্ষণ আমরা কিন্তু যাচ্ছিলাম ওয়েস্ট বেঙ্গলের মধ্য দিয়ে, আর তিস্তার এই ব্রিজ পেরোনোর পর আমরা কিন্তু ঢুকে যাব সিকিম রাজ্যের মধ্যে। অর্থাৎ পাহাড়ি হাওয়ার যে আসল আমেজ, যে শীতল অনুভব, সেটা কিন্তু এখানে ঢোকার পরেই আপনারা কাঁটায় কাঁটায় টের পাবেন। এই রাস্তায় কিন্তু আমরা অনেক বাইকার্সদেরও দেখেছি, আর এমন অনেক ব্রিজও আছে যেই ব্রিজে একটার বেশি গাড়ি একই সময় ওঠা যাবে না। সুতরাং যারা নিজস্ব গাড়ি নিয়ে আসবেন তারা এই জিনিসগুলো একটু খেয়াল রাখবেন। শিলিগুড়ি থেকে আমাদের প্রায় 50 কিলোমিটারের একটু বেশি জার্নি কমপ্লিট হয়ে গেছে। আমরা এখন একটা জায়গায় এসে দাঁড়িয়েছি, অনেকটা গাড়ি চালানো হয়ে গেছে। যদিও বা ব্রেকফাস্টের জন্য একটা জায়গায় দাঁড়িয়েছিলাম, আবারও একটা জায়গায় দাঁড়ানো হয়েছে। এখান থেকে এবার টানা পেলিংয়ের উদ্দেশ্যে। পাহাড়ে কিন্তু প্রত্যেকটা জায়গায় একটা মানে আলাদা রকম সুন্দর। তো এখানে এমনিই দাঁড়িয়েছিলাম, অনেকক্ষণ গাড়ি চালানো হয়েছে, একটু হাঁটা যাবে। তো দেখুন কোথায় দাঁড়িয়েছি। মানে পাহাড়ে প্রত্যেকটা জায়গায় সুন্দর, প্রত্যেকটা জায়গায় একটা সাইট সিন। দূরে পাহাড়, পাশে নদী, পাহাড়ি ঝর্ণা, আর কি চাই। সিকিমে কিন্তু এই রকম অনেক সদ্য নির্মিত টানেল আছে। পর্যটকদের যাতে এক আকর্ষণ থেকে অন্য আকর্ষণে যেতে কম সময় লাগে তারই কথা ভেবে এই টানেলগুলো কিন্তু নির্মাণ করা। আর সত্যি বলতে এই টানেলগুলো কিন্তু বহু গুণে সময়ের বাঁচাত করায়। আর প্রত্যেকটা টানেল থেকে বেরোনোর পরেই কিন্তু পাহাড়ের যে রূপ পরিবর্তন তা আপনাকে বিস্মিত করবেই। প্রত্যেকবারেই কিন্তু পাহাড় তার ছদ্মবেশের জালে আপনাকে আবদ্ধ করবেই। আর একটু পথ অতিক্রম করতে না করতেই পড়বে শত পাহাড়ি ঝর্ণা আর পাহাড়ি খাত, আর তারই ওপরে এই ছোট ব্রিজ। অসাধারণ দৃশ্য। আর এই সেনিক রুটগুলোর মাঝখান দিয়ে যখনই একটু ফাঁকা জায়গা পাবেন, গাছপালার ফাঁক দিয়ে চোখ এলিয়ে দিলেই দেখতে পাবেন পাহাড়ের সেই মায়াবী ছদ্মবেশ। দেখে মনে হবে যা কেবল আপনাকে মায়াভূত করার জন্যই তৈরি করা।
আমরা ওয়েদার ফোরকাস্টে দেখেছিলাম বৃষ্টির এক বিশাল সম্ভাবনা আছে, কিন্তু পাহাড়ে এতদূর উঠে আসার পরেও তার বিন্দুমাত্র লক্ষণ দেখতে পাচ্ছিলাম না। কিন্তু পাহাড়ে ওই যে ওয়েদার হঠাৎই চেঞ্জ হয়ে যায়। পাহাড়ে বৃষ্টি যে কতটা ভয়াবহ হতে পারে, রাস্তা কতটা পিচ্ছিল হয়ে যেতে পারে, তা ওই দিন ভালোই টের পেলাম। হঠাৎই পাহাড়ের মোড় চেঞ্জ হওয়ার সঙ্গে সঙ্গেই মুষলধারে বৃষ্টি শুরু হলো। রাস্তায় আমাদের ওই একটা গাড়ি ছাড়া আর কোনো গাড়ি দূর দূর পর্যন্ত চোখে পড়ল না। বৃষ্টির জল রাস্তা বেয়েই নিচের দিকে নেমে আসছে অবিরহে। পাশের গভীর খাতগুলোতে মেঘেরা তাদের সম্পূর্ণ সাম্রাজ্য বিস্তার করেছে। আমাদেরও যেন কোথাও মেঘেরা উপরে উঠতে বাধা দিয়ে যাচ্ছে অবিরহে। এ যেন এক আলাদাই অনুভূতি। ওই দিন বিকেল 3:15 আমরা বৃষ্টি মাথায় করে নিয়ে ঢুকলাম পেলিং শহরের দিকে। পেলিং শহরেও কিন্তু এক পশলা বৃষ্টি হয়ে গেছে ইতিমধ্যে, আর তারই আবেশ এখনও বিরাজমান। কাঞ্চনজঙ্ঘা, এর পিছনে কাজ। যদিও বা এই পেলিং শহর থেকে খুব সুন্দর একটা 360 কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যায়, কিন্তু এই যে ওয়েদার কিন্তু একেবারেই তার সায় দিচ্ছিল না। মনে হচ্ছিল যেন আমাদের দেখে কাঞ্চনজঙ্ঘা মেঘের পিছনে লুকিয়ে গেছে। আর এই বৃষ্টির বুক চিরেই কিন্তু আমরা আমাদের আজকের গন্তব্য আপার পেলিংয়ের খুবই সুন্দর একটি লোকেশনে অবস্থিত হোটেল ডোজংরিতে পৌঁছে গিয়েছি। হোটেলটা কিন্তু বেশ বড়, অনেকগুলোই রুম আছে আর বেশ সুন্দর। আর এই হোটেলের ব্যালকনি থেকেই কিন্তু খুবই সুন্দর কাঞ্চনজঙ্ঘার একটা ভিউ এই যে সামনে দেখতে পাওয়া যায়। এই যে সবুজে মোড়া পাহাড়গুলোর পেছনেই উদীয়মান হয় কাঞ্চনজঙ্ঘা। কিন্তু ওই যে মেঘেরা যেভাবে সাম্রাজ্য বিস্তার করেছে, তাই কাঞ্চনজঙ্ঘা আর দেখতে পেলাম না। এই যে হোটেলের আজকের আমাদের রুম, খুবই সুন্দর, খুবই বেশি স্পেসিয়াস রুম। আমাদের 4 জনের জন্য এনাফের বেশি স্পেস। খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এই হোটেল। আর বাথরুমটাও বেশ স্পেসিয়াস, বাথরুমটাও খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। তো আমরা চলে এসেছি পেলিং হোটেলে। হোটেলটা আপার পেলিংয়ে, সুন্দর একটা রুম দিয়েছে। রুমটা অলরেডি দেখিয়ে দিয়েছি, একটু আগে দিয়ে গেল গরম জল ভরা কেটেল। খাবারের একটা মেনু আছে, আর এখানে আছে গ্লাস, তালা আছে। এখানে একটা সোফা আছে। বাথরুমটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আছে, 2টো বেড আছে। রুমটা কিন্তু বেশ বড়। আর এদিকে থেকে রাস্তার দিকের ভিউ পাওয়া যাবে। আর এই একটা ডাস্টবিন আছে, একটা আলমারি আছে বেশ বড়। রুমটা কিন্তু বেশ বড়, স্পেসিয়াস। এখানে একটা ড্রয়ার আছে, টেবিল আছে। তো এই মোটামুটি রুম, খুব সুন্দর রুম, আপনারা আসতেই পারেন। আর এই হোটেল কিন্তু পরিষেবার দিক থেকেও খুবই ভালো। এখানে আছে ভাত, এখানে আছে ফুলকপি আলুর তরকারি,
আলু ভাজা, ডাল, চাটনি, কাঁচা লঙ্কা। তো আমরা দুপুরে হোটেলে আসার পর খানিকক্ষণ রেস্ট নিলাম, লাঞ্চ করলাম, তারপরে সন্ধ্যেবেলা একটু ঘুমিয়ে গেছিলাম। এখন সময় হচ্ছে 7টা, একটু আগেই চা দিয়ে গেল, 6:45 থেকে। পেলিং শহর কিন্তু 3টে স্টেপে আছে: আপার পেলিং, মিডল পেলিং এবং লোয়ার পেলিং। আর যেহেতু পেলিং শহর মার্কেটিংয়ের জন্য অতটা ফেমাস নয়, তাই মার্কেটগুলো অতটা বড় নয়। আপার পেলিংয়ের মার্কেটটা তুলনামূলক একটু বড়, কারণ আপার পেলিংয়ে বেশি লোকজন এসে থাকে, তাই আপার পেলিংটা একটু বেশি জমজমাটও বটে। তাই সন্ধ্যের দিকে বৃষ্টি ভেজা পরিবেশে এই আমার নতুন বন্ধুগুলোর সাথে আমি কিন্তু লোয়ার পেলিং মার্কেটটা ঘুরে তারপরে আবার আপার পেলিং মার্কেটের দিকে গিয়েছিলাম। এখানে যদি বা বলে রাখা ভালো, খাবারের দোকানই বেশি, অন্য কেনাকাটার জিনিসপত্রের দোকান খুবই কম। পাহাড়ের এই আমার নতুন পাতালো বন্ধুগুলোর সাথে বেশ কিছুক্ষণ খেলা করলাম। এই বৃষ্টি ভেজা স্যাঁতস্যাঁতে ওয়েদারে পাহাড়ে রাতের একটা আলাদাই আমেজ রয়েছে। এক গা ছমছমে ভাব যেন সব সময়ই আমাদের মনের মধ্যে কাজ করছে। যদিও বা পাহাড়ে রাত একটু তাড়াতাড়িই নামে, তার উপর আবার বৃষ্টি ভেজা পরিবেশ, তাই রাস্তাঘাটে লোক একেবারে নেই বললেই চলে। কিন্তু ওই যে বাঙালির অভ্যেস, আমরা কিন্তু সন্ধ্যার চা বিস্কুট খাওয়ার পর বেরিয়ে পড়েছিলাম হাঁটতে। প্রথমে বাজারগুলো ঘুরলাম, তারপরে এদিক ওদিক একটু ঘুরে দেখলাম। আর ওই যে কথায় বলে না, পাহাড়ের প্রত্যেকটা জায়গায় একটা ল্যান্ডস্কেপ, ক্যামেরা খুললেই ল্যান্ডস্কেপ দেখা যাবে। যখন আমরা হোটেলে ফিরলাম তখন কিন্তু আমাদের ডিনার রেডি, রুমেই দিয়ে গেল আজকের রাতে আমাদের রাতের dinner। খাবার চলে এসছে। এটা আছে ফ্রাইড রাইস, বেগুনি, পনির, থালা বাটি, স্যালাড। রাতের খাবার কিন্তু আপনারা চাইলে কাস্টমাইজও করিয়ে নিতে পারেন। আমাদের ওরাই এসে বলেছিল যে রাতে কি ফ্রাইড রাইস খাবেন, আমরা হ্যাঁ বলাতে তবে কিন্তু এই ব্যবস্থা করেছিল। তবে হ্যাঁ, এখানে কিন্তু ফ্রাইড রাইসটা একটা কমন খাবার হোটেলে যারা থাকে তাদের জন্য। আর আজকের ভিডিওতে এইটুকুই থাকলো। কাল সকালে আমরা উঠে কিন্তু পেলিংয়ের সমস্ত সাইট সিনগুলো করব, তাই পরবর্তী ভিডিওগুলো মিস করবেন না। আর আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে আর ভিডিওটাকে লাইক করতেও ভুলবেন না। ধন্যবাদ।